সেন্ট এলিমেন্টস কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করেছো। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান পড়ানোর জন্য এসেছি। জীববিজ্ঞান ক্লাস তোমরা একটি করেছো অলরেডি, সেখানে স্যার তোমাদের ক্লাস নিয়েছিলেন। তো আমিও জীববিজ্ঞান বিভাগের একজন শিক্ষিকা। আমার নাম শিল্পী রানী শিকদার, সহযোগী অধ্যাপক। তোমাদের জীববিজ্ঞান এ কারণেই বলছি যে আমরা প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা সবই আমরা একসঙ্গেই পড়ব। তো সেক্ষেত্রে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে, দেখো, জীববিজ্ঞান প্রথম পত্রের আমরা পড়ব হচ্ছে প্রথম অধ্যায়। এর নাম হচ্ছে কোষ ও এর গঠন। হ্যাঁ, তো কোষ ও এর গঠন যে চ্যাপ্টার আছে, তো সেখানে আসলে প্রথমেই জীববিজ্ঞানের প্রথম আমরা জানি যে জীববিজ্ঞান পড়তে হলে কোষ সম্পর্কে সবার আগে জানতে হবে। সেটা প্রাণী হোক, উদ্ভিদ হোক। তোমরা 9-10 পড়ে এসেছো, সেখানে তোমরা দেখেছো যে জীব মাত্রই কোষ দিয়ে গঠিত এবং জীবের সকল ধরনের গাঠনিক এবং কার্যিক এককই হচ্ছে কোষ। তো এক্ষেত্রে কোষের গঠন নিয়েই প্রথমে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আজকে কোষ নিয়েই আলোচনা করতে চাইছি। তো দেখো, কোষের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে যা যা আছে সেটা আমরা ক্রমান্বয়ে জানবো। তো আজকে আমরা যেটা নিয়ে পড়তে চাই সেটা দেখো কি কি আমরা সিলেকশন করেছি, যে কি কি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে হচ্ছে কোষ কী, এরপরে কোষের আবিষ্কার, তারপরে আছে কোষের সাধারণ বৈশিষ্ট্য, তারপরে আছে কোষীয় অঙ্গাণু, এরপরে আছে কোষবিদ্যা বা সাইটোলজি বলতে আমরা কি বুঝি, তারপরে আছে কোষ মতবাদ বা সেল থিওরিটা কি, এরপরে জীবকোষের আকার এবং আয়তন, কতটুকু তার আকৃতি আয়তন সেটা তো জানতেই হবে, তারপরে কোষের প্রকারভেদ। হ্যাঁ, তো কোষের প্রকারভেদ সম্পর্কে তোমরা জানো, এটা একেবারেই আমি দেখেছি যে 5, 6, 7, 8, 9, 10 সব জায়গায় মোটামুটি কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা আছে। তো তোমরা জানো, আসলে এখানে আজকে আমরা যেটা পড়ব সেটাকে তোমরা বলতে পারো যে বিগত বছরের যে জীববিজ্ঞান তোমরা যতটুকু পড়েছো তার একটা পুনরালোচনা। তো এই পুনরালোচনা করেই আমরা তোমাদের সিলেবাসে কি আছে সেগুলোর দিকে এগিয়ে যাব। তো প্রথমেই আসো, আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কোষ কী। কোষ হচ্ছে জীবের, যে কোনো জীবের, আর জীব মানে কি, জীব মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। জীব জগৎ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদেরকে নিয়ে গঠিত যে জগৎ, সেটাই হচ্ছে জীব জগৎ। তো জীবের বৃদ্ধি, এরপরে হচ্ছে জনন, সংবেদনে সাড়া দেওয়া এবং রেচন, শ্বসন প্রভৃতি নানা জৈবিক ক্রিয়াকলাপ সম্পাদন কোষের সাধারণ ধর্ম। এই জন্য কোষকে কি বলা হচ্ছে? কোষকে বলা হচ্ছে ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট। তার মানে হচ্ছে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কাজের একক। এরপরে দেখো কোষকে আবিষ্কার করেছেন, তাই না? প্রথম কিভাবে কোষ আবিষ্কৃত হয়েছে, কে প্রথম এটা নিয়ে আলোচনা করেছেন, তার পথ ধরে কোন বৈজ্ঞানিকরা পরবর্তীতেই একেবারে কোষের সম্পূর্ণ কি বলবো যে যত বিষয় আছে সব আমাদের সামনে তুলে ধরেছেন। এটা এখন দেখো বই খুললে খুব সহজেই আমরা কিন্তু কোষ সম্পর্কে সব কিছুই জানতে পারি। কিন্তু একটা সময় ছিল, আজ থেকে প্রায় 400 বছর আগে, তখন কিন্তু এই কোষ সম্পর্কে এরকম ধারণা কারোই ছিল না। তো প্রথম কোষের যে আবিষ্কার সেটা উনি করেছেন হচ্ছে রবার্ট হুক। 1665 সালে নিজের তৈরি 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একটা মাইক্রোস্কোপের সহায়তায় উনি কি করেছিলেন, যে একটা কর্ক শিটকে উনি 30 গুণ বিবর্ধিত একটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখেছিলেন। এবং সেখানে আসলে তিনি কি দেখেছিলেন? সেখানে দেখেছিলেন উনি
উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। এর বেশি কিছু আসলে এই এত কম বিবর্ধন ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপ দিয়ে দেখা আসলে সম্ভব নয়। তারপরেও উনি কিন্তু প্রথম এই যে ওনার কৌতূহলের কারণে উনি একটা কর্কশিটের পাতলা শিট করে উনি মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখেছিলেন। এবং উনি কি দেখেছিলেন, উনি দেখেছিলেন হলো এরকম একটা কিসের মতো, কক্ষের মতো, জাস্ট চারিদিকের কোষ প্রাচীরগুলোকে উনি দেখেছিলেন। তো এই যে কোষ প্রাচীর বা কক্ষের মতো উনি দেখেছিলেন, এই কক্ষকে উনি পরবর্তীতে ল্যাটিন নাম দিয়েছিলেন এবং এই ল্যাটিন নাম থেকেই পরবর্তীতে আসলে ইংরেজি নামকরণ করা হয়েছে সেল। হ্যাঁ, তো যাই হোক, এরপরে কিন্তু উনি সেই 1662 সালে প্রথম এটা নিয়ে কাজ করা শুরু করেছেন। আর ওনার পথ অনুসরণ করে 1674 সালে অ্যান্টনি ভন লিউয়েনহুক উনি কী করেছেন, একজন ডাচ বিজ্ঞানী, উনি 270 গুণ বিবর্ধিত ক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপ ব্যবহার করে শুক্রাণু, রক্তকণিকা, হ্যাঁ, অনেক এককোষী ব্যাকটেরিয়া, এগুলোকে উনি কী করেছিলেন, উনি এগুলোকে দেখেছিলেন। এবং তখন থেকেই আসলে কোষের এই আবিষ্কারের যাত্রা শুরু হয়েছে। এরপরে তোমরা জানো যে পরবর্তীতে শুধুই মাইক্রোস্কোপের বিবর্ধন ক্ষমতা বেড়েছে, বিভিন্ন জীববিজ্ঞানীগণ, বিভিন্ন সেল বায়োলজিস্টগণ কী করেছেন, বিভিন্ন কোষ ওনারা এরপর শুধু আবিষ্কার করেছেন। এরপরে দেখো 1833 সালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছেন, 1840 সালে পার্কেনজি প্রোটোপ্লাজম আবিষ্কার করেছেন। এরপরে দেখো কোষের আবিষ্কারের ক্ষেত্রে মানে কি বলবো, যে একটা নবযুগের সূচনা হয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের পর। সেটা কত, 1931 সালে ম্যাক্স নল, তোমরা বই যখনই চ্যাপ্টারটা প্রথম বের করবে তখনই দেখবে যে এই কথাগুলো আছে, যে ইলেকট্রন মাইক্রোস্কোপ 1931-এ ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা ওনারা আবিষ্কার করার পরেই কিন্তু কোষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অঙ্গাণুগুলো আছে সব কিছু কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়েছে। এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের যে বিবর্ধন, সেই বিবর্ধন ক্ষমতার একেবারেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অঙ্গাণুগুলো কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়েছে। তো যাই হোক, হয়ে গেল কোষ আবিষ্কার। এরপরে দেখো সাধারণ কি বৈশিষ্ট্য কোষের থাকে, তাই না, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। একটা কোষের কি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে। তো সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখো, কোষ হচ্ছে কি, ক্ষুদ্রতম এবং কার্বন ভিত্তিক এমন এক সত্তা। কোষ হচ্ছে তাহলে কি বলা হয়েছে, যে খুবই ক্ষুদ্রতম এবং কার্বন ভিত্তিক একটা সত্তা, যার সাধারণ বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে, কোষ আমরা কি জানি, যে কোষ ঝিল্লিতে বা কোষ প্রাচীর দিয়ে আবদ্ধ থাকবে, সাইটোপ্লাজম থাকবে তার ভেতরে, এবং সাইটোপ্লাজমের মুখ্য উপাদান হিসেবে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকবে। তারপরে হচ্ছে কোষ কী হবে, সুনিয়ন্ত্রিতভাবে কিন্তু বেড়ে উঠবে, সুনিয়ন্ত্রিতভাবে কোষ কিন্তু বাড়বে এবং বিভাজিত হবে। সুনিয়ন্ত্রিত অবশ্যই কিন্তু আমরা জানি যে একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এভাবে অবশ্যই কিন্তু একটা নিয়ম মেনেই কিন্তু কোষের বিভাজন হতে হয়। কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের মাধ্যমে কিন্তু কি হয়, জীবদেহে ক্যান্সার সৃষ্টি হয় বা টিউমার কোষ প্রচুর পরিমাণে তৈরি হয়। কিন্তু তাহলে কোষের কি থাকতে হবে, অবশ্যই সুনিয়ন্ত্রিত কিন্তু বিভাজন হতে হবে। তারপরে হচ্ছে কি, কোষ জিনগত তথ্য ধারণ করে, কোষ বিপাক প্রদর্শন করে, প্রয়োজনে অভিযোজিত এবং রূপান্তরিত হওয়ার ক্ষমতা কিন্তু অনেক কোষেরই আছে। নির্দিষ্ট সময় পর কোষ কিন্তু মৃত্যুবরণ করে। ঠিক আছে, এটা আমরা জানি যে কোষ কিন্তু মৃত্যুবরণ করে এবং সেটাকে আমরা কি বলি, ডেড সেল বলি। এই ডেড সেলগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীর থেকে ঝরে পড়ে। আমরা আসলে এতই সূক্ষ্ম থাকে যে এগুলোকে আসলে আমরা বুঝতে পারি না। তো ঠিক আছে, আমাদের কি হয়ে গেল, সাধারণ বৈশিষ্ট্য কোষের। এরপরে আমরা পড়ব হচ্ছে কোষীয় অঙ্গাণু। হ্যাঁ, তো কোষীয় অঙ্গাণু কি, একটা কোষের বাইরে প্রাণী কোষে থাকে হচ্ছে কোষ ঝিল্লি, আর উদ্ভিদ কোষে থাকে হচ্ছে কি, কোষ প্রাচীর। হ্যাঁ, তো এই কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির ভেতরে যেসব
ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো থাকে সেগুলোই কি, হ্যাঁ সেগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো কোষীয় অঙ্গাণু কি কোথায় থাকে? কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত, তারপরে হচ্ছে কার্য সম্পাদনকারী। আমরা যে বারবারই বলি যে কোষ হচ্ছে সকল কাজের উৎস। তো কাজগুলো আসলে কে করে? রাইবোজোমের যে কাজ সেটা সে করে, মাইটোকন্ড্রিয়ার যা কাজ সেটা মাইটোকন্ড্রিয়া করে। তো এভাবে কোষের নির্দিষ্ট যে অঙ্গাণুগুলো আছে সেই নির্দিষ্ট অঙ্গাণুগুলো আসলে নির্দিষ্ট ধরনের কর্ম সম্পাদন করে। এবং এটা কি সামগ্রিকভাবেই আমরা বলি যে কোষ তার কর্ম সম্পাদন করছে। তো সেক্ষেত্রে এই অঙ্গাণুগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্গাণু কিন্তু কি নির্দিষ্ট ধরনের কর্ম সম্পাদন করে থাকে। তো যা দেখা যাচ্ছে কি তাহলে কি কোষে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী এবং কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য ক্ষুদ্র অঙ্গাণু সমূহগুলোকেই কিন্তু কোষ অঙ্গাণু বা অর্গানেলস বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা একটা কোষের অঙ্গাণু বলতে কি বুঝি? নিউক্লিয়াস একটা অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু, রাইবোজোম অঙ্গাণু, তারপরে হচ্ছে তোমার প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট যেটা আছে সেটা অঙ্গাণু। এভাবে প্রত্যেকটা যে কার্য সম্পাদনকারী ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গগুলো আছে সেগুলোই এক একটা কিন্তু অঙ্গাণু। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো দেখো? কোষবিদ্যা। কোষবিদ্যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে সাইটোলজি। তাহলে যে বইয়ে বা যে জায়গায় কোষ নিয়ে আলোচনা করা হয়, তো কোষের কী নিয়ে আলোচনা করা হয়? কোষের প্রকার, তারপরে হচ্ছে কি অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন, বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, কোষের বৃদ্ধি, তার মানে হচ্ছে কোষ সম্পর্কিত তথ্যগুলো আমরা জীববিজ্ঞানের যে শাখায় পেয়ে থাকি সেটাকেই বলা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। হ্যাঁ, রবার্ট হুককে কিন্তু কোষবিদ্যার জনক বলা হয়, রবার্ট হুক। এছাড়া আধুনিক জনক, কোষবিজ্ঞানের আধুনিক জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন, ওনাকে কিন্তু বলা হয় হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক। তো হয়ে গেল আমাদের কোষবিদ্যা। এরপরে দেখো কোষ মতবাদ বা সেল থিওরি। সেল থিওরি বা কোষ মতবাদ সেটা কি? দেখো, জার্মান চিকিৎসক ও জীববিজ্ঞানী রুডলফ ফিরকা, উনি হচ্ছে 1855-এ প্রমাণ করে বলেন যে কোষ হতেই কোষের সৃষ্টি হয়। তো দেখো, একটা বস্তু সম্পর্কে যখন প্রথম কি হয় আবিষ্কার চলতে থাকে, তখন হয় কি এই তথ্যগুলো বিভিন্ন জীববিজ্ঞানীরা কিন্তু খুব আগ্রহ নিয়ে পড়েন। যেহেতু উনি এই সেক্টরে কাজ করেন, তখন একজন একটা কথা বললেন, তারপরে আরেকজন সায়েন্টিস্ট আর একটা কথা বললেন। তো এই নিয়ে হয় কি বিভিন্ন রকমের মতভেদ তৈরি হয়, মত পার্থক্য তৈরি হয়, যে কারণে কোনো একটা তথ্য যদি আমি সঠিক উপস্থাপন করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে। এবং তোমরা কি জানো, সায়েন্স কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথাই বলে না। তাহলে সেক্ষেত্রে এই যে রুডলফ ফিরকা, উনি 1855 সালে প্রমাণ করেই উনি বলেন যে কোষ থেকেই কিন্তু কোষের উৎপত্তি হয়। এবং এখন কিন্তু আমরা খুব সহজেই বলে ফেলি যে একটা মাতৃকোষ থেকেই কিন্তু অপত্য কোষের সৃষ্টি হয়। কিভাবে? বিভাজনের মাধ্যমে। তো এই যে কোষ থেকেই যে কোষের সৃষ্টি হয়, এটাকেই আসলে কোষ মতবাদ বলা হয়। তো আধুনিক কোষ মতবাদটা কি সেটা আমরা একটু জানি। সকল জীবই কিন্তু কোষ সমন্বয়ে গঠিত। কোষ বিভাজিত হয়ে সকল নতুন কোষের উৎপত্তি হয়। কোষ জীবের বংশগতীয় বস্তু ধারণ করে, যা অপত্য কোষে সঞ্চারিত হয়। কোষ অভ্যন্তরে সকল প্রকার বিপাক সম্পন্ন হয়। তো এই যে কোষের আসলে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোকে প্রমাণ সাপেক্ষে রুডলফ ফিরকা কিন্তু 1855 সালে এটাকে প্রমাণ করেছেন। এবং এই ওনার যে প্রমাণিত যে তথ্যটা, সেটাকেই কিন্তু কোষ মতবাদ বা সেল থিওরি বলা হয়। তো তোমরা তো আসলে মাত্র এসে ঢুকেছো এই জায়গাটায়। এখন প্রশ্নগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে এখানে দেখো কোষ মতবাদ কী বা হোয়াট ইজ সেল থিওরি, এরকম একটা কোয়েশ্চেন কিন্তু
আসতে পারে কি ধরনের কোয়েশ্চেন, এটা হতে পারে হচ্ছে তোমার জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক। কোষ মতবাদ কি সেটা জ্ঞানমূলক, আর যদি বলি কোষ মতবাদ বলতে কি বোঝো তাহলে কিন্তু কি হবে, এটা হবে হচ্ছে অনুধাবনমূলক কোয়েশ্চেন। তো যাই হোক মেয়েরা, আমরা কোষ থিওরি পড়েছি, তারপরে আমরা পড়ব হচ্ছে জীবকোষের আকার ও আয়তন। আমরা জানি কি কোষকে কিন্তু খালি চোখে দেখা যায় না, অবশ্যই কিন্তু তাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়, তাহলে তার আয়তন কিন্তু আমরা কি জানি, অবশ্যই সে কিন্তু খুবই ক্ষুদ্র আকৃতির হবে। তো এখন দেখো আকার আমরা কি, তোমাদের বইয়ের মধ্যে জীববিজ্ঞান বই খুললেই তোমরা দেখতে পাবে একটা প্রাণী কোষ আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ, এবং সেই কোষের নিচে তোমরা লেখাটা পড়েছো কি না যে একটা আদর্শ প্রাণী কোষের গঠন এবং একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তার মানে কি একদম হুবহু, এবং আমাদের একটা ধারণাই হয়ে যায় যে আসলে প্রাণী কোষটা বোধহয় এরকমই হবে আর উদ্ভিদ কোষ বোধহয় এরকমই হবে। একদমই কিন্তু এটা নয়, কারণ কোষের আকার নির্ভর করে তার অবস্থান, সে কী ধরনের কাজ করছে, হ্যাঁ, সে কী ধরনের বস্তুকে সঞ্চয় করে রাখে, সে কোন জায়গাটায় অবস্থান করে, হ্যাঁ, তার মধ্যে কি বলে, তার মধ্যে খরিত বস্তু জমা আছে কি নাই, হ্যাঁ, তো এইগুলোর উপরে আসলে ডিপেন্ড করে তার আকার এবং আকৃতি। হ্যাঁ, তো যেক্ষেত্রে মনে রাখবে সবসময় যে ওটা কিন্তু একটা আদর্শ উদ্ভিদ কোষ এবং আদর্শ প্রাণী কোষের চিত্র ওখানে আলোচনা করা আছে। তা আমরা কিন্তু কখনোই ধরে নেব না যে প্রাণী কোষের আকৃতিটা ওই রকমই হবে এবং উদ্ভিদ কোষের আকৃতি ওই রকমই হবে, ঠিক আছে। তো ওটা একটা আদর্শ বা টিপিক্যাল একটা চিত্র এঁকে তোমাদেরকে বলা হয়েছে। তো আসলে কোষের আকৃতি কীরকম হতে পারে, গোলাকার হতে পারে, বর্গাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বহুভুজ আকৃতির হতে পারে, চাপা হতে পারে, আয়তকার হতে পারে, নলাকার হতে পারে, মাকু আকৃতির হতে পারে। তার মানে যত শেপ পৃথিবীতে আছে সব ধরনেরই কিন্তু কোষের আকৃতি হওয়া সম্ভব। তো আয়তনটা কি, সাধারণত আয়তন কোষের 5 মিউমাইক্রন থেকে 15 মিউমাইক্রন পর্যন্ত এই রেঞ্জের মধ্যেই সাধারণত হয়ে থাকে। তো যাই হোক, আমরা আসলে এতক্ষণ ধরে কোষের একটা পুনরালোচনা করলাম। এখন দেখো প্রকারভেদ, এটাও কিন্তু পুনরালোচনার মধ্যেই পড়েছে। এটা কি, এখন কোষগুলোকে আসলে আমরা কি কি বৈশিষ্ট্যের উপরে ভাগ করতে পারি। প্রথম বৈশিষ্ট্যটাকে আমরা বলেছি হলো যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, হ্যাঁ, সে কী ধরনের কাজ করে তার উপরে ভিত্তি করে আমরা কোষকে কয় ভাগে ভাগ করতে পারি। দেখো, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা কোষকে 2 ভাগে ভাগ করি, একটাকে বলা হচ্ছে দেহকোষ আর একটাকে বলা হচ্ছে জনন কোষ। তো দেহকোষ এবং জনন কোষ থেকে আসলে বোঝা যায় যে দেহকোষ মানে হচ্ছে যেটা দেহের আকৃতি, হ্যাঁ, তৈরি করে, আর জনন কোষ হচ্ছে যেটা প্রজননে অংশগ্রহণ করে বা অপত্য বংশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো জনন কোষ মানে কি, শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে জনন কোষ। এরপরে দেখো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে একটাকে বলা হচ্ছে প্রকৃত কোষ আর একটাকে বলা হচ্ছে আদি কোষ। তো প্রকৃত কোষ কি, তো নিউক্লিয়াসের গঠন যেটা কি, নিউক্লিয়াসের গঠন যদি সুগঠিত হয় তার মানে নিউক্লিয়াসের বাইরের নিউক্লিয় মেমব্রেন দিয়ে গঠিত এবং নিউক্লিয় বস্তুটা যদি সেই নিউক্লিয়াসের ভেতরে থাকে তখন যে কোষটা হয় তখন তাকে বলা হয় হচ্ছে প্রকৃত কোষ। এবং দেখো আমাদের জীব জগতে কিন্তু বেশিরভাগ কোষই কিন্তু প্রকৃত কোষ। আর আদি কোষ হচ্ছে কি, যাতে নিউক্লিয়াসটা নিউক্লিয় মেমব্রেন দিয়ে আবৃত থাকবে না, নিউক্লিয় বস্তু কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকবে এবং তার মধ্যে কোষ অঙ্গাণুর সংখ্যা খুবই কম। রাইবোজোম ছাড়া, আদি প্রকৃতির রাইবোজোম ছাড়া কোনো কোষ অঙ্গাণু এখানে থাকবে না, সেটাকে যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে আদি কোষ। এরপরে আসো ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে। তো ক্রোমোজোম আমরা কোথায় জানি যে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো থাকে। তো সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে আমরা কোষকে 2 ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ আর একটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। তো ডিপ্লয়েড কোষ হচ্ছে কি, যেটায় 2 প্রস্থ ক্রোমোজোম থাকবে, এবং আর এটা হচ্ছে কি আমাদের দেহকোষ সাধারণত ডিপ্লয়েড হয় এবং হ্যাপ্লয়েডে থাকে হচ্ছে 1 প্রস্থ ক্রোমোজোম, যেগুলো হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। তো মেয়েরা আসলে সময়ের সীমাবদ্ধতা এখানে আছে, ক্লাসে আমরা
45 মিনিটস ক্লাস নেই, ওখানে আমরা আসলে অনেক ডিটেলস আলোচনা করতে পারি। তো এখানে অবশ্যই আমাদের একটা সময়ের সীমাবদ্ধতা আছে। তোমরা জানো যে নেটওয়ার্কের মধ্যে থাকতে হলে আমাকে একটা টাইম মেনে কাজ করতে হবে। তো আজকে ইচ্ছে থাকা সত্ত্বেও আসলে তোমাদের শেষের দিকে একটু তাড়াহুড়াই করতে হলো। তো তোমরা বই খুলে বইয়ের মধ্য থেকে এটা পড়ে নেবে পরবর্তী ক্লাসে। এবং এই যে আমরা চ্যাপ্টার শুরু করলাম কোষের গঠন, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই ক্লাস কে কে দেখেছো তোমাদের রোল নাম্বার কিন্তু কমেন্টের মধ্যে উল্লেখ করবে। এবং এ সম্পর্কে অলরেডি তোমাদের কিন্তু নোটিশ প্রদান করা হয়েছে। তোমরা ফেসবুক পেজে কলেজে ঢুকে তোমরা কিন্তু নোটিশটাকে দেখে নেবে এবং সব কিছুই কিন্তু গুরুত্বের সঙ্গে নেবে, কারণ আমরা কিন্তু যেগুলোই বলা হয়েছে নোটিশে সেভাবেই কিন্তু কাজ করা হবে। তো যাই হোক মেয়েরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক মতো পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।